আমরা সন্দেহ করছি আমাদের উপরে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে অনেকখানি রিস্ক আছে এবং আমাদের উপরে বিভিন্নভাবে হুমকি আসছে। পার্শ্ববর্তী তথাকথিত মাইটি সেনাবাহিনী আমাদেরকে ১ ঘন্টায় উড়িয়ে দেবে, ১ ঘন্টায় সরিয়ে দেবে, ১ ঘন্টায় বাংলাদেশ মানে নিশ্চিহ্ন করে দেবে। এই ধরনের কথা আমাদের ওই যে আতিকা নামের যে ছাত্রলীগের যে নেত্রী হুমকি দিয়েছিল যে ৭ মিনিটে ঢাকা ক্লিয়ার করে ফেলবে। পরবর্তীতে দেখা গেল যে ৭ ঘন্টায় তারাই বাংলাদেশ থেকে ক্লিয়ার হয়ে গেল। তো ব্যাপারটা হুমকিটা এরকম। তো ভারতের হুমকিগুলো আসলে এরকম। ভারত এমনভাবে হুমকি দিচ্ছে যেন তাদের ১২-১৫ লাখ সৈন্য নিয়ে তারা শুধুমাত্র বাংলাদেশে অ্যাটাক করবে। তাদের পাকিস্তান বর্ডার নেই, তাদের চায়না বর্ডার নেই, তাদের অরুণাচল বর্ডার নেই, তাদের চিকেন নেকও নেই, তাদের এদিকে মায়ানমারও নেই, মায়ানমারে কোনো অস্থিতিশীল পরিস্থিতিও নেই। তারা মনে করে যে শুধুমাত্র বাংলাদেশকে অ্যাটাক করলেই তারা ইমিডিয়েটলি একদম ২-৪টা বোম মেরে ১ ঘন্টায় সাফ করে ফেলতেছে। তো এই ধরনের দুঃস্বপ্ন অবশ্যই তারা দেখতে পারে। অশিক্ষিত মূর্খ জাতি হিসেবে তাদেরকে আমরা একটা করতে পারি। কিন্তু আমাদের মধ্যে যতটুকু জ্ঞান আছে সেটাতে আমাদের প্রস্তুতি আমাদের নিয়ে রাখা উচিত। কেননা অশিক্ষিতরা যখন কোনো পাওয়ার পায়, ক্ষমতা পায়, আমরা আমাদের পুলিশের মধ্যে দেখেছি, আমাদের পুলিশ লীগকে দেখেছি, তারা যখন পাওয়ার পেল, তারা যখন বন্দুক পেল, তারা পাখির মতো গুলি করে আমাদের ছাত্র জনতাকে মেরে ফেললো, আহত করলো, হাজার হাজার লোকজনকে মারলো এবং আহত করলো গুলি চালিয়ে নিজের দেশের জনগণকে। কেননা এরা হচ্ছে মূর্খ, এরা দেশদ্রোহী। তো আপনার দেশের বিরুদ্ধে যখন কেউ কাজ করবে তখন তারা অবশ্যই বন্দুক নিয়ে আপনার গুলি চালাতে পারে। এটার জন্য আমাদের প্রিপারেশন থাকতে হবে। আমাদের প্রিপারেশন কি হতে পারে সেটা নিয়ে কয়েকটা পয়েন্ট বলি যে যুদ্ধের প্রস্তুতি কি থাকা উচিত এবং কি আমাদের করা উচিত। প্রথম বিষয় হতেছে যে আমাদের যে অ্যামুনিশন আছে সেটা স্টক পাইলিং করতে হবে, পাহাড় সম স্টক করতে হবে এবং প্রত্যেকটা ক্যান্টনমেন্ট এলাকাতে আমাদের প্রচুর পরিমাণে স্টক করতে হবে এবং প্রত্যেকটা বর্ডারে সবাইকে হেভি আর্মামেন্ট দিয়ে, সব আর্মস দিয়ে এবং প্রচুর বুলেটগুলো যেগুলো দিতে হবে। আপনি যদি শুধু রাইফেল দেন সেটাতে কাজ হবে না, বুলেটও তাদেরকে দিয়ে রাখতে হবে। তো এই বুলেট দিয়ে তাদেরকে হেভিলি গার্ডেড করে পুরো সীমান্তে, মানে বিজিবি যারা রয়েছে তাদের নাম পরিবর্তন করে বিডিআর এ ফেরত আনা উচিত এবং এদেরকে পুরো সীমান্তে হাই অ্যালার্টে রেখে দেওয়া উচিত এবং বন্দুক ওই দিক থেকে বিএসএফ নড়াচড়া করলে, এদিকে ঢোকার চেষ্টা করলে, ইন্ডিয়ান কোনো সন্ত্রাসীরা এদেশে ঢোকার চেষ্টা করলেই গুলি করে মেরে দিতে হবে। এটার জন্য প্রস্তুতি থাকতে হবে। প্রচুর আর্মামেন্ট কিনতে হবে এই মুহূর্তে, পরেরটাতে আমি আসছি, কিন্তু এখন কিনতে হবে। যেমন রাইফেলস কিনতে হবে, বুলেটস কিনতে হবে, আরপিজি কিনতে হবে, গ্রেনেডস কিনতে হবে, মাইন্স কিনতে হবে, লট অফ থিংস উই হ্যাভ টু বাই। তো এগুলো কিনে আমাদের স্টক করতে হবে সব ক্যান্টনমেন্টে, যতটুকুই থাক আর না থাক আরও বেশি স্টক করতে হবে। তো এখন শুধু কিনে তো আমরা পারবো না, এজন্য আমাদের কি করতে হবে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লোকালি প্রোডাকশন, ইমিডিয়েট লোকালি প্রোডাকশন কিভাবে করা যায় এবং বাড়ানো যায় ফ্যাসিলিটি, সেটার জন্য ব্যবস্থা করতে হবে। বুলেট, গ্রেনেড, আরপিজি, রাইফেল লাগে যা তৈরি করা সম্ভব সব কিছু তৈরি করার জন্য এখানে ক্যাপাসিটি আমাদেরকে বাড়াতে হবে। মনে করতে হবে যে আমাদের উপর একটা হেভি ফ্লেজড ওয়ার আসছে, সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এতদিন স্বৈরাচাররা মানে ভাষণ দিয়ে আসছিল যে আমাদের কোনো শত্রু নেই, বাট উই আর লুকিং ফর শত্রু সিন্স দ্য বিগিনিং অফ আওয়ার বার্থ অ্যাজ এ নেশন। অ্যান্ড তখন থেকে আমরা জানি হু ইজ আওয়ার শত্রু। অ্যান্ড বাবর সাহেব লাস্টে এসে, সে 2003 সালে এসে সেও বললো যে উই আর লুকিং ফর শত্রুস অ্যান্ড উই নো নাও ফর আ ফ্যাক্ট ক্লিয়ারলি দ্যাট হু ইজ আওয়ার শত্রু। তো আমরা যখন জানি যে আমাদের শত্রুকে, আমাদেরকে জানতে হবে আমাদের কি ক্যাপাসিটি আমাদের দরকার, কতটুকু ক্যাপাসিটি দরকার, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাকশনে যেতে হবে। এরপরে আসে হচ্ছেন যে এয়ার সুপারিটি আমাদেরকে বাড়াইতে হবে। এখন বাইরে থেকে আপনি ড্রোন কিনে নিয়ে আসেন, তার্কি থেকে অ্যাটাক ড্রোন বা অ্যাটাক ছোট সাইজের বিমান নিয়ে আসেন, অ্যাটাক হেলিকপ্টার নিয়ে আসেন, যেমন চাই নিয়ে আসেন। পাশাপাশি কিন্তু দেশের যারা মেধা আছে, অনেক অ্যান্টস এরিয়াল সিস্টেম নামে একটা আইওটি থেকে বের হওয়া স্টুডেন্টরা একটা এরিয়াল সিস্টেম বা ড্রোন টেকনোলজি নিয়ে কাজ করে তারা। তো এর যে সিটিও, সে কিন্তু পুলিশের গুলিতে গত 18 তারিখে মারা গিয়েছে, জুলাইয়ের 18 তারিখে। তো তাদেরকে আমরা হেল্প করে বিভিন্নভাবে, আর্থিক অ্যাটলিস্ট না হোক, ফান্ডিং দিয়ে, বিভিন্ন মানুষজন ফান্ডিং দেবে, লাগলে জনগণ ফান্ডিং দেবে, তাদেরকে ইনভেস্ট করবে তাদের ওখানে, এবং পাশাপাশি গভর্নমেন্ট থেকে বা আর্মি থেকে তাদেরকে ট্যাকটিক্যাল যে দরকার, সাপোর্ট দেওয়া দরকার, সেটা দেবে। যে ঠিক আছে, আমাদের এই ধরনের আর্মস বা এই ধরনের মিসাইলস বা এই ধরনের ছোট সাইজের বোম আমরা ওখানে বসাইতে চাই, তো তোমরা সেই অনুযায়ী ড্রোনটাকে ক্যাপাসিটি বাড়াও, সেই অনুযায়ী রেঞ্জটাকে বাড়াও। ওদেরকে এই ধরনের সাপোর্টটা দিতে হবে, তাদের উপরে চড়াও হওয়া না, তাদেরকে সাপোর্ট দেওয়া যায়। ঠিক আছে, এই ধরনের আমাদের দরকার, ট্যাকটিক্যাল যে ইনফরমেশনগুলো সেগুলো তাদেরকে দিয়ে তাদের কি করেন, তাদের কি হবে, এরিয়াল সুপেরিয়রিটি আমাদেরকে বাড়ানোর জন্য আমাদের ড্রোন পাওয়ারের বিকল্প নেই এই মুহূর্তে। বড় বড় যে MiG-29, MiG-36 এইসব কিনতে গেলে আমাদের পক্ষে এত বেশি বাজেট করা সম্ভব না, কিন্তু আমরা কিন্তু ছোট ছোট ড্রোন তৈরি করে আমাদের শত্রুদেরকে ঘায়েল করতে পারি এবং সেই ড্রোন আমাদের দেশেই লোকাল টেকনোলজিতেই করা সম্ভব।
শুধু অ্যান্ডসের কথা বললাম, শুধু অ্যান্ডস কিন্তু না, ANTS, ফেসবুকে লিখে সার্চ দিলেই পাবেন। শুধু এরা না, এর বাইরেও অনেক ইয়ে আছে। আমরা যে সময় পড়াশোনা করতাম সে সময় থেকে দেখছি যে দেশে অনেকে ড্রোন নিয়ে, টেকনোলজি নিয়ে কাজ করছিল এবং তাদের সবাইকে বহুতভাবে হেনস্থা করে DGFI থেকে NSI থেকে হুমকি ধামকি দিয়ে ড্রোন উড়ানো যাবে না, এই করা যাবে না দিয়ে এই দেশবিরোধী এইসব সংস্থা থেকে তাদেরকে হুমকি ধামকি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে অথবা এইসব কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তো এটা করা যাবে না, তাদেরকে সর্বরকম সাপোর্ট দিয়ে আমাদের এরিয়াল সুপেরিয়রিটি এবং একই সঙ্গে গ্রাউন্ড সুপেরিয়রিটি, গ্রাউন্ড অটোমেশন। UAV বলা হইতেছে যেগুলো এই আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, আকাশে ওড়ে, আর UGV হচ্ছে যে আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকেল, যেটা মাটিতে চলে, রোবোটিক একটা রোবোটিক 4 চাকা 6 চাকা 8 চাকার যান হবে, সেটা চলবে, রিমোট কন্ট্রোল হবে। সেখানে বোম নিয়ে গিয়ে ট্যাঙ্কে মারা যাবে, মিসাইল নিয়ে গিয়ে ট্যাঙ্কে মারা যাবে, RPG নিয়ে গিয়ে ওখানে মারা যাবে, এবং কোনো মানুষকে যাইতে হবে না। এবং ওটা ছোট সাইজের হবে, অনেক ছোট সাইজের, আস্তে করে লুকায় লুকায় যেতে পারবে, গিয়ে মেরে চলে আসতে পারবে। এই ধরনের অনেক টেকনোলজি আছে। আমাদের নদী আছে, বোট, এই ধরনের অটোমেটেড বোট বা অটোমেটিক ছোটখাটো সাইজের সাবমেরিন আমরা তৈরি করে সেখানে এই শত্রুদেরকে অ্যাটাকের ব্যবস্থা করতে পারি। তো এই ধরনের ইয়ের জন্য লোকাল মেধা যারা আছে তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে, তাদেরকে যত রকমের সাপোর্ট দিতে হয়, টেকনোলজিক্যাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সব দেন দিয়ে খুব দ্রুত সময় আমাদের এয়ার সুপারিটি, গ্রাউন্ড সুপারিটি এগুলো বাড়ানোর ব্যবস্থা করতে হবে। কেননা আমাদের উপরে মহাযুদ্ধ নেমে আসছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, অ্যাটলিস্ট আমার তরফ থেকে। এরপরে আসেন হচ্ছে যে এই সব ইয়েগুলোর জন্য কিন্তু একটা গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে বেশ কিছু। তো UAV বা UGV চালানোর জন্য সেটা বিভিন্ন ক্যান্টনমেন্টে হোক বা বিভিন্ন স্ট্র্যাটেজিক জায়গাতে হোক, গ্রাউন্ড ইয়ের জন্য, স্যাটেলাইট এরিয়ার জন্য সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। এবং ছোটোখাটো সাইজের স্যাটেলাইট কিন্তু আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে তারা তৈরি করেছিল। সেই ধরনের স্যাটেলাইট আমরা আকাশে পাঠিয়ে এখান থেকে লঞ্চিং সিস্টেম তৈরি করে, লঞ্চ প্যাড তৈরি করে আকাশে পাঠিয়ে কিন্তু আমাদের এই জিনিসগুলো কন্ট্রোল করার ব্যবস্থা আমরা করতে পারি। এগুলো খুব বেশি খরচ আমাদের যায় না, লাগলে আমরা SpaceX-কে ব্যবহার করলাম, ব্যবহার করে আমাদের অরবিটের মধ্যে আমরা এই জিনিসগুলো দিয়ে পুরো বাংলাদেশ সহ আশেপাশের এলাকাগুলো, স্ট্র্যাটেজিক এরিয়াগুলো কভার করে সেখানকার নিয়ন্ত্রণের ব্যবস্থা আমরা করতে পারি। এরপরে আসেন যে প্রচুর দক্ষ মানুষ তৈরি করতে হবে, ট্রেনিং করতে হবে। আমি আরেকটা ভিডিওতে দিয়েছি, সেটা দেখবেন যে দক্ষ মানুষ কিভাবে তাদেরকে দক্ষতা বাড়াতে হয়, তৈরি করতে হয়। কোটি কোটি লোকজন আমাদের আছে এবং এদেরকে কাজে লাগাতে হবে এবং সবাইকে এদেরকে আর্মস চালানো শিখাইতে হবে এবং অনেক টেকনোলজিক্যালি সাউন্ড করতে হবে, ওয়ার সম্পর্কে তাদেরকে জানাতে হবে। এরপরে আসেন হচ্ছে জিওপলিটিক্স আমাদেরকে ব্যবহার করতে হবে। জিওপলিটিক্সের মধ্যে আমাদের এই মুহূর্তে ব্যবহার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যারা আছে তাদেরকে ইয়ে করতে হবে। যেমন আমাদের শত্রু ভারত, আমরা জানি। তো ভারতের শত্রু কারা? ভারতের শত্রু চীন, ভারতের শত্রু পাকিস্তান, ভারতের শত্রু আরও অন্যান্য যারা দেশ আছে, তাদের সঙ্গে আমরা অ্যালায়েন্স তৈরি করি, তাদের সঙ্গে আমরা একটা অ্যালায়েন্স তৈরি করি এবং তাদের কাছ থেকে যারা সুপেরিয়র, যেমন চায়না, পাকিস্তান, এদের কাছ থেকে আমরা বিভিন্ন আর্মামেন্টস নেওয়ার চেষ্টা করে দেখতে পারি। টার্কির কাছ থেকে আমরা আর্মামেন্টস নেওয়ার চেষ্টা করতে পারি। টার্কি এই বিষয়ে আমাদের অলরেডি ড্রোন তারা দিয়েছে আমাদেরকে। তো এই আমাদের এইভাবেই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করতে হবে এবং পাশাপাশি পাশের যে মায়ানমারে অলরেডি বিশৃঙ্খলা চলছে, স্বাধীনতাকামী অনেক গোষ্ঠী আছে তারা কাজ করছে, তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে এবং তাদেরকে দিয়ে ওই এলাকাটা কাভারে রাখতে হবে। যেমন তারা ওই এলাকাগুলোতে থেকে মায়ানমারের মাঙ্কি বাহিনীকে দূরে রাখতে পারে, তার ফলে ওই এলাকাটা অরক্ষিত না থাকে, বরঞ্চ ওই এলাকাতে মাঙ্কি বাহিনী ওদের সঙ্গে ব্যস্ত থাকে। আরসা আছে, রোহিঙ্গা ইস্যুতে তারা আরাকানে কাজ করছে এবং অন্যান্য আরও কয়েকটা গোষ্ঠী আছে চিটাগাং হিল ট্র্যাক্টের পাশ দিয়ে। তো তাদেরকে যাদেরকে বিশ্বাসযোগ্য, যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে না, তাদেরকে বেশ কিছু সাপোর্ট আমরা চাইলে দিতে পারি, স্ট্র্যাটেজিক হোক বা আর্মামেন্টস দিয়ে হোক, যাতে করে মাঙ্কি বাহিনী এদিকে আসতে না পারে, ওই জায়গাটা আমাদের সুরক্ষিত থাকে, খুব বেশি ওই যুদ্ধটা আমাদের মায়ানমার পর্যন্ত না যায়। কেননা মায়ানমার পর্যন্ত গেলে তখন আমাদের যেটা করতে হবে, নিজেরা ইনভেশন করে ঢুকে বেশ কিছু জায়গা আরাকান সহ দখল করে বার্মিজ রোহিঙ্গা যারা আছে তাদেরকে আমাদের ওখানে তখন আবার সরাই দেওয়ার ব্যবস্থা করতে হবে। তখন এইদিকে ফিল্ডটা বেশ খানিকটা দুর্বল হয়ে যাবে, হয়ে যেতে পারে, কারণ দুইটা ফিল্ডে আমাদের যুদ্ধ আমরা করতে চাই না একই সাথে, আমরা পরবর্তীতে করলাম, কিন্তু দুইটা ফিল্ডে একসাথে যুদ্ধ করা উচিত হবে না। তো এই জন্য ওদের কাজে লাগিয়ে ওই জায়গাগুলোতে মাঙ্কি বাহিনীকে দূরে রাখতে হবে, আরসার মতো বাহিনীগুলোকে ব্যবহার করে। এরপরে আসেন হচ্ছে যে ডিফেন্স বাজেট বা এয়ার বাজেট, এইগুলো বা গ্রাউন্ড পাওয়ার, এগুলো আর্মামেন্টস কেনার জন্য আমি অলরেডি বললাম যে আর্মামেন্টস কেনার জন্য ব্যবহার করতে হবে, বিশেষত রোবোটিক্স আর্মস, যেমন ড্রোন আছে, এই ধরনের যে UGV আছে, অলরেডি বাইরের বিভিন্ন দেশের টেকনোলজি আছে, এই টেকনোলজিতেই সেগুলো যারা করে সেটার ব্যবস্থা করতে হবে। এবং বাংলাদেশে খুব দ্রুততম সময়ের মধ্যে এমন একটা সেটআপ আমাদের তৈরি করা উচিত যাতে করে APC সহ আর্মি পার্সোনাল ক্যারিয়ার বা এই ধরনের যে এগুলো আছে বা টহলের জন্য যেসব যানবাহন আছে, এবং আমরা দেখি যে অটোমেটেড মেশিন গান চালানোর জন্য বিভিন্ন
বাইরের দেশে টয়োটা হাইলাক্স ট্রাকের পিছনে বসিয়ে করে। তো ওই ধরনের আমাদের এখানে শিল সহকারে যে বেশ কিছু পুলিশের কাছে আছে যে বাহন, যে যেগুলো দিয়ে আমাদের এপিসি আছে, এপিসি দিয়ে আমাদের কিছুদিন আগে আমাদের উপরে গুলি চালানো হচ্ছিল এবং আমাদেরকে টিয়ার শেল মারা হচ্ছিল। ওই ধরনের বেশ কিছু বাহন বাংলাদেশে তৈরি করা যায় কিনা সেটার ব্যবস্থা করতে হবে। তো বাংলাদেশে এই ধরনের বাহনগুলো যাতে টহল বাহন হোক, আনপার্সোনাল ক্যারিয়ার হোক, বা এই ধরনের মেশিন গান ক্যারিয়ার হোক, মিসাইল আরপিজি ক্যারিয়ার হোক, তো সেটা সেগুলো বাংলাদেশে তৈরি করার জন্য ব্যবস্থা নিতে হবে আমাদেরকে। তো আর্মস ডিফেন্সের জন্য যুদ্ধ প্রস্তুতি হিসাবে এই বেসিক আমার তরফ থেকে পরামর্শ থাকছে। এগুলো যদি যুক্তিসঙ্গত লোক যারা আছেন তারা অবশ্যই আমার থেকে বেশি জানবেন, তাদের কাছে আরো ভালো ভালো হয়তো বা প্ল্যান আছে, কিন্তু তারা প্ল্যান বাস্তবায়ন যে করছে না সেটা আমাদের কাছে দৃশ্যমান। কেননা এখনো আমাদের দেশের মধ্যে আমাদের যে বাহিনী আর্মি রয়েছে বা তাদের মধ্যে এখনো ইন্ডিয়ান ভূত রয়ে গিয়েছে, রয়ের ভূত এখনো রয়ে গিয়েছে। তো যার ফলে তারা এখনো পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে না। তো আমরা হোপফুলি যে সামনের দিনগুলোতে পরিবর্তন আসবে এবং তারা বাংলাদেশের হয়ে কাজ করবে এবং বাংলাদেশের উপরে আসন্ন যে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা চাপানোর আগেই আমাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার যে ব্যবস্থা সেটা করা হবে। ধন্যবাদ।